আজকে আমাদের হবে করণ কারকে তৃতীয় বিভক্তি দ্বিতীয় বর্গ। করণ কারকে তৃতীয় বিভক্তি দ্বিতীয় বর্গ, এটা আমাদের হবে আজকে। এবং এখানে প্রথম সূত্র আসবে সম্ভবত জেনাঙ্গ বিকার। জেনাঙ্গ বিকার কি অর্থ? না যেন অঙ্গেন বিকৃতেন অঙ্গিনো বিকারো লক্ষ্যতে। যেন অঙ্গেন বিকৃতেন অঙ্গিনো বিকারः লক্ষ্যতে ততঃ তৃতীয়া স্যাৎ। সূত্রার্থ কি? যে বিকৃত অঙ্গের দ্বারা অঙ্গির বিকার লক্ষ্য পরিলক্ষিত হয়, সেই বিকৃত অঙ্গে তৃতীয়া বিভক্তি হবে। দেখো কি বলা হলো, যে বিকৃত অঙ্গের দ্বারা অঙ্গির বিকার লক্ষিত হয়। এখন এখানে কিছু কিছু অর্থ বুঝতে হবে। আচ্ছা, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে তো? হ্যালো, আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। এখানে কিছু কিছু অর্থ বুঝতে হবে যে অঙ্গ কাকে বলে, অঙ্গি কাকে বলে। এর উত্তর কি হবে? অঙ্গ কাকে বলে, অঙ্গি কাকে বলে? যাদের অঙ্গ আছে সেই অঙ্গী, মানে বিভিন্ন ব্যক্তি বা পশু পাখি যাদের অঙ্গ রয়েছে, পার্ট আর কি। মানে অঙ্গ আছে যার তাকে অঙ্গি বলে। ঠিক আছে, অঙ্গ আছে যার তাকে অঙ্গি বলে। এখন ধরো বিকার কাকে বলে? বিকার মানে বিকার কখন হয়? ধরো একটা ঘটের যেমন আকৃতি হয়, গলাটা সরু, পেটটা মোটা, ঠিক আছে। এখন কেউ একটা ওই ঘটটাকে একটা পাথরে করে আঘাত করলো, দেখা গেল ঘটের পেটটা ফুটো হয়ে গেল। তাহলে ওই ঘটটা কি আর ঘটের মতো থাকলো? মানে একটা একটা যে প্রকৃত ঘট, সুস্থ ঘট, মানে সুস্থ ঘট মানে কি? একটা ঘটের যে প্রকৃত আকৃতি, একটা ঘটের যে প্রকৃত আকৃতি, সেই আকৃতি কি আর থাকলো? হ্যাঁ কি না? না। তার মানে ওই যে ঘটটা তাহলে বিকার, তাহলে ওই ঘটটা বিকারগ্রস্ত হয়ে গেল। ওই ঘটটা বিকারগ্রস্ত হলো। মানে যে কোনো বস্তু বা পদার্থ তার নিজের স্বরূপ থেকে চ্যুত হলে তাকে বলা হয় বিকৃত। যে কোনো বস্তু বা পদার্থ, ঠিক আছে, নিজের স্বরূপ থেকে চ্যুত হলে, ঠিক আছে, যে কোনো বস্তু বা পদার্থ যখন নিজের স্বরূপ থেকে চ্যুত হয় তখন তখন তাকে বিকৃত বলে ধরা হয়। নিজের স্বরূপ মানে ঘটের স্বরূপ যেমন হয়, ঠিক আছে, ঘটের যেমন স্বরূপ হয়, সেই স্বরূপ থেকে তার যদি গলার একটা অংশ ভেঙে গেল, তাহলে ওটা নিজের স্বরূপ থেকে চ্যুত হয়ে গেল, তাহলে ওটা বিকৃত হয়ে গেল। সাপোজ ধরো একটা হাঁস, তার যে পা থাকে, সে পুকুরে চোর ছিল, সাঁতার কাটছিল, সেই হাঁসটার একটা পা কেটে নিয়েছে কিসে? গোসাপে ধরেছিল, একটা পা কেটে নিয়েছে। তাহলে দেখো হাঁসের যে স্বরূপ
যে দুটো পা থাকবে, একটা গলা থাকবে, দুটো ডানা থাকবে, এইরকম যে স্বরূপ, একটা পা কেটে নেওয়ায় সেই স্বরূপ থেকে কিন্তু সে চ্যুত হয়ে গেল। তার মানে কি, সে বিকৃত হয়ে গেল। সে বিকৃত মানে ওই অঙ্গটা বিকৃত হয়ে গেল। আর ওই অঙ্গটা বিকৃতের মাধ্যমে, মানে একটা পা কেটে নিল, তার মানে পায়ে, মানে ধরো পায়ের অর্ধেকটা কেটে নিল, তাহলে ওই যে একটা পা যে অঙ্গ, সেটা বিকৃত হলো। বিকৃত হলো মানে ওই যে বিকৃত হওয়ার ফলে কি হলো, ওই একটা অঙ্গের বিকৃত হওয়ার ফলে সমগ্র যে অঙ্গি, মানে হাঁসটা, অঙ্গি মানে কি, হাঁসটা, অঙ্গ আছে যার তাকে বলা হয় অঙ্গি। তাহলে পারূপ অঙ্গটা আছে কার, হাঁসটার আছে। তাহলে সমগ্র যে অঙ্গি, সেও বিকৃত হয়ে যায়, সেও বিকৃত হয়ে যায়। ধরো আর একটা উদাহরণ দিচ্ছি। সাপোজ ধরো যে কোন একজন কারখানায় কাজ করে, কারখানায় কাজ করতে করতে তার হাতে কোন রকম জোরে আঘাত লেগেছে। হাতে জোরে আঘাত লাগার ফলে কি হয়েছে, হাতটা ভেঙে গেছে। মানে সম্পূর্ণ হাতটা আছে, কিন্তু হাতটা ভেঙে গেছে, ওটা ঠিক হবে না। তাহলে দেখো, ওই যে হস্তরূপ যে অঙ্গ, মানে অঙ্গটা বিকার হয়ে গেল, অঙ্গটা বিকৃত হয়ে গেল। আর ওই যে বিকৃত অঙ্গ, ওই অঙ্গের দ্বারা যে অঙ্গী, মানে ওই যে লেবার, যে শ্রমিক, যে কারখানায় কাজ করত, ওই সম্পূর্ণ অঙ্গী সেও কিন্তু বিকৃত হয়ে গেল। তখন বলবে যে ওই যে কারখানার যে শ্রমিক কিরকম, যে হাত ভাঙা, মানে ও তখন একটা আলাদা পরিচয় হয়ে যাবে। একটা গ্রামে ধরো ওই রকম আরো 10 জন শ্রমিক আছে, তখন বলবে যে ওই যে হাত ভাঙা শ্রমিক, হাত ভাঙা শ্রমিক। তার মানে দেখো, বিকৃত অঙ্গের দ্বারা অঙ্গিরও এখানে মানে পরিচিতি আসছে, অঙ্গিকেও সেখানে মানে মার্ক করা হচ্ছে। বিকৃত অঙ্গ, তার দ্বারা যে অঙ্গি শ্রমিক, তারও এখানে পরিচিতি, মানে সেও ইন্ডিকেট হয়ে যাচ্ছে, তাকেও ইন্ডিকেট করা হচ্ছে। তাই বলা যায় যে বিকৃত অঙ্গের দ্বারা যদি অঙ্গের বিকার পরিলক্ষিত হয়, সেই বিকৃত অঙ্গে তৃতীয়া বিভক্তি হবে, সেই বিকৃত অঙ্গে তৃতীয়া হবে। যেমন ধরো যদি বলা হয় উদাহরণ, পা খোঁড়া ব্যক্তিটি এই দিকে আসছে। আমি লিখে দিচ্ছি এরকম যে ব্যক্তিটি মানে জনঃ অত্র আগচ্ছতি। পা খোঁড়াটা কি হবে, খোঁড়া মানে খঞ্জ, এটাও করে দিচ্ছি। পাদেন খঞ্জ, পাদেন খঞ্জঃ, পাদেন খঞ্জঃ। ঠিক আছে, দেখো পাদেন খঞ্জঃ, দেখো যে যে অঙ্গটা বিকৃত সেখানে তৃতীয়া হয়ে গেল। পাদেন খঞ্জঃ জনঃ অত্র আগচ্ছতি। ধরো এরকম বলা হলো যে চোখে কানা বালিকাটি বিদ্যালয়
যাচ্ছে, কি হবে? অক্সি কানো, হ্যাঁ বলো। অক্সি হবে, অক্সেনো, না, অক্স অক্সি শব্দ। আচ্ছা, নেত্র শব্দ বলো, নেত্র শব্দ। নেত্রেনো। কি হবে? নেত্রেণ। হ্যাঁ। তারপরে কানো, আগে কানা কি হবে? বলো কি হবে? কানো, মানে কি বিভক্তি বসাবো? বিসর্গ হবে কানো। আচ্ছা, তারপরে বালিকাः বিদ্যালয়ং গচ্ছতি, বালিকাহা। বিদ্যালয়ং গচ্ছতি। বালিকা এটা কত বচন? এক বচন, দ্বিবচন, বহু বচন? বালিকাহা। এক বচন। বিসর্গটা হবে না, এক বচন লতা শব্দের মতো। আচ্ছা বালিকা। লতা লতে লতাহা, লতা। হ্যাঁ লতা, হ্যাঁ তাহলে বালিকা হবে শুধু। বালিকা হবে, বিসর্গ হবে? না হবে না। আচ্ছা, আর কোথাও ভুল আছে বাক্যটা? দেখো তো, সবাই মিলে দেখো। আর কোথাও ভুল আছে? কানোটা কানিন হবে। হ্যাঁ বলো, কি বললে অর্চনা? কানোটা কানিন হবে কি? কানোটা কানেনো? কানিন মানে সপ্তমী বলছো? কানে? না, কানিন বলছি, কানিন, নেত্রেনো কানিন। স্পেলিংটা বলো, আমি বুঝতে পারছি না। কয়াকার, মূর্ধন্যয় দীর্ঘি দন্তান্ন। হ্যাঁ, কানিন কেন বলছো? মানে এরকম বলো না। মনে হলো, হ্যাঁ। মনে হলো। না, ওটা কেন হবে? হবে না। হ্যাঁ, কানো হয়, এটা ভুল আছে, একদমই ভুল আছে। কারণ এটা তো বালিকা, এটা বিশেষ্য, এটা স্ত্রীলিঙ্গ। এটা কি করে পুংলিঙ্গ হয়ে গেল? তাহলে এটাও স্ত্রীলিঙ্গ হবে। হ্যাঁ, এটাও স্ত্রীলিঙ্গ হবে। তাহলে কি হবে? নেত্রেণ কানা বালিকা। নেত্রেণ কানা, লতা শব্দের মতো। বালিকা লতা শব্দের মতো, কানা এটাও লতা শব্দের মতো করো। নেত্রেণ কানা বালিকা বিদ্যালয়ং গচ্ছতি। দেখো, বোঝা গেল? বোঝা গেল হ্যাঁ কি না? হ্যালো, বোঝা গেছে হ্যাঁ কি না? হ্যাঁ, বোঝা গেছে। তার মানে কি? হ্যাঁ স্যার। তার মানে এতদূর পর্যন্ত কি জানলাম? এই যে অঙ্গ বিকার বলতে কি বোঝালো? অঙ্গ বিকার বলতে মানে অঙ্গের হানি, তাই তো? বিকার বলতে এতক্ষণ যা বুঝলাম হানি, মানে যেখানে আমার। আধিক্য অর্থ তো হয় হ্যাঁ, জেনাঙ্গ বিকার। কি বলছো? আধিক্য অর্থ তো জেনাঙ্গ বিকার হয়, সূত্রটা অ্যাপ্লাই হয়। ও, জানো এটা? আধিক্য অর্থেও হয়। আমি বলছি, ওটাই যাচ্ছি আমি এখন। আচ্ছা। তার মানে যা পেলাম, যে বিকার বলতে হানি। দেখো, আহ, চোখ কানা মানে কি? তার একটা চোখ নেই, মানে চোখের হানি হয়েছে। পায়ে খোঁড়া মানে কি? পাটা তার ঠিকঠাক কাজ করছে না, তার নিজের স্বরূপ থেকে চ্যুত হয়েছে। কারণ অঙ্গ বিকার ইজ ইকুয়াল টু অঙ্গ হানি। তাহলে কি হলো? অঙ্গ বিকার ইজ ইকুয়াল টু অঙ্গ হানি। ঠিক আছে? একটা মত আছে, হানিবৎ আধিক্যম অপি অঙ্গ বিকারঃ ইতি বামনাচার্য। মানে বামনাচার্য বলেছেন যে হানিবৎ মানে অঙ্গের হানি যেমন অঙ্গ বিকার, তেমনি অঙ্গের আধিক্যটাও অঙ্গ বিকার। অঙ্গের আধিক্য কিরকম হয়? কারো কারো দেখবে যে হাতে 6টা আঙুল থাকে, 5টা করে আঙুল, কিন্তু 6টা আঙুল থাকে না। দেখেছো কেউ 6টা আঙুল বিশিষ্ট হাত? হ্যাঁ স্যার, ঋত্বিক রোশনের হ্যাঁ, আছে। ঋত্বিক রোশন। ও আছে, আরো আছে, আমাদের পাড়ায় একটা দাদা আছে, 6টা আঙুল আছে। যাই না হোক, ওনার দেখিনি। হ্যাঁ, সৌভাগ্যের প্রতীক বলে।
যাই হোক, তাহলে ওইটাও কিন্তু অঙ্গ বিকার। সব থেকে বড় কথা যে আমাদের যে ত্রিলোকপতি কে, ত্রিলোকপতি কে, ত্রিলোক স্বামী কে, ব্রহ্মা। বিষ্ণু। এই বিষ্ণু বৈশালী ব্রহ্মাও হবে, শিবও হবে। শিবের কোথায় অঙ্গ আধিক্য আছে বলতো? তৃতীয় নয়ন। নেত্র যেটা। নেত্র, হুম। একদম। তাহলে কি হবে যদি শিবের ক্ষেত্রে ধরি যে বলছি দেখো কি বলা হচ্ছে যে ত্রিলোচন বিশিষ্ট দেখছি, ত্রিলোচন বিশিষ্ট মুখটিকে দেখছে, কি হবে? মুখেন ত্রিলোচনম পশ্যামি। কেন? দেখো কি বলা হয়েছে যে বিকৃত অঙ্গে তৃতীয়া হবে, বিকৃত অঙ্গে তৃতীয়া হবে, ঠিক আছে? বিকৃত অঙ্গ। তাহলে ওই যে চোখটা কোথায় আছে? মুখের মধ্যে আছে না? চোখটা থাকে কোথায়? মুখে থাকে তো। মানে চোখের অবস্থানটা কোথায়? মুখের মধ্যে তো, হ্যাঁ কি না? মুখ একটা অঙ্গ, মুখ একটা অঙ্গ, সেই মুখের মধ্যে চোখ থাকে, নাক থাকে, ঠোঁট থাকে। তাই ঠোঁটের যদি ক্ষয়ক্ষতি হয়, ঠোঁট যদি ক্ষতিগ্রস্ত হয়, তাহলে মুখটা বিকৃত হলো। যদি নাকটা কাটা যায়, যেমন শূর্পণখা ছিল, ওর সম্পূর্ণ মুখটাই বিকৃত হয়ে গিয়েছিল। তাহলে ত্রিলোচন, তিনটে লোচন থাকার জন্য মুখমণ্ডলটা মানে মুখ রূপ যে অঙ্গ সেটা বিকৃত হয়ে গেল। তাহলে যে অঙ্গটা বিকৃত হয়, যে অঙ্গটা বিকৃত হয় তাতে তৃতীয়া হয়। তাহলে এই যে ত্রিলোচন থাকার জন্য কোনটা বিকৃত হয়েছে? মুখটা বিকৃত হয়েছে, সেই জন্য মুখেন হয়েছে। ঠিক আছে, এই হচ্ছে এই সূত্রটার অর্থ এবং উদাহরণ। পরবর্তী একটা সূত্র আছে ইত্থম ভূত লক্ষণে। কঞ্চিৎ প্রকারম প্রাপ্তস্য লক্ষণে তৃতীয়া স্যাৎ। কঞ্চিৎ প্রকারম প্রাপ্তস্য লক্ষণে তৃতীয়া স্যাৎ সূত্রার্থ কি? যার দ্বারা কোনো বিশেষ অবস্থা জ্ঞাপিত হয়, যার দ্বারা কোনো অবস্থা বিশেষ
জ্ঞাপিত হয় সেই জ্ঞাপকে তৃতীয়া বিভক্তি হয়। যার দ্বারা কোনো অবস্থা বিশেষ জ্ঞাপিত হয়, যার দ্বারা কোনো অবস্থা বিশেষ জ্ঞাপিত হয় সেই জ্ঞাপকে তৃতীয়া বিভক্তি হয়। জ্ঞাপক মানে কি? জ্ঞাপক মানে যে জ্ঞাপন করে সে হয় জ্ঞাপক, যে জ্ঞাপন করে সে হয় জ্ঞাপক। ধরো কেউ ধরো চায়ের দোকানে বসে আছে দু চারজন, ওই রাস্তা দিয়ে দুজন ছেলে মেয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, একবারে শান্ত মনে পেরিয়ে যাচ্ছে, ঠিক আছে, চুপচাপ শান্ত মনে পেরিয়ে যাচ্ছে, না মোবাইল ঘাঁটছে কিছু করছে, ঠিক আছে। সাইকেল নিয়ে যাচ্ছে, তো সাইকেলের সামনে যে খাঁচা থাকে সেখানে দু চারটে বই আছে। তখন যারা চা খাচ্ছিল ওরা বলছে যে এই দুজন প্রতিদিন এই দিকে পেরিয়ে যায়, মানে এই ছাত্রগুলো প্রতিদিন এই দিকে পেরিয়ে যায়, এরা খুব ভদ্র, এরা খুব ভদ্র, এরকম বললো, ঠিক আছে। মানে প্রশ্ন হচ্ছে কি বললো, এই দুজন ছাত্র প্রত্যেকদিন এই দিকে পেরিয়ে যায়, ওরা খুব ভদ্র। প্রশ্ন হলো ওরা যে ছাত্র ওটা কি করে জানলো? ওরা যে ছাত্র তা কি করে জানলো, মানে ওরা যে ছাত্র এটা জ্ঞাপন করলো কে? ওরা যে ছাত্র এটা জ্ঞাপন করলো কে? বইগুলো। তাহলে বইগুলো হচ্ছে জ্ঞাপক। মানে ওই যে সাইকেলের যে খাঁচা, সেই খাঁচার মধ্যে যে কয়েকটা বই আছে, ওই বইগুলো জ্ঞাপন করছে যে ওরা ছাত্র, ওই বইগুলো জ্ঞাপন করছে ওরা ছাত্র। তাহলে জ্ঞাপক কে হলো? জ্ঞাপকটা কে হলো? ছাত্রগুলো। বলো। গুলিয়ে গেল তো। জ্ঞাপন মানে জ্ঞাপক বইগুলো। জ্ঞাপক বইগুলো। যে জানি আর জ্ঞাপিত হচ্ছে, হ্যাঁ, যে জ্ঞাপন করে সে হয় জ্ঞাপক, যে জ্ঞাপন করে সে হয় জ্ঞাপক। ধরো এখন চাষের সময় একই রকম একজন চাষি সে 2 দিন 4 দিন 5 দিন পর পর ওই রাস্তা দিয়ে পেরিয়ে যাচ্ছে, তার পিছনে 15 থেকে 20 জন লেবার নিয়ে যাচ্ছে, আর আলোচনা করতে করতে যাচ্ছে, আজকে এই কাজগুলো হলো, কালকে ওই কাজগুলো হবে, হ্যাঁ পরের দিনে এই কাজগুলো করব, এরকম আলোচনা করতে করতে যাচ্ছে। আর ওই যে পিছনে যে লেবার গুলো যাচ্ছে ওরা শুনতে শুনতে যাচ্ছে। চাষির হাতে যে মেইন, তার হাতে কোদাল আছে, আরো কিছু আছে, চাষের উপযোগী জিনিস আছে। তখন ওই চায়ের দোকানে কয়েকজন অচেনা ব্যক্তি বসেছিল, ওরা তখন আলোচনা করছে এই চাষিটা খুব বড় মাপের চাষি, অনেক জমি আছে। কি করে বুঝলো ও চাষি? ও তো রাগ বাড়িয়ে বলতে আসেনি, মানে চাষি তো নিজে আগ বাড়িয়ে বলতে আসেনি যে আমি চাষি, আমি চাষ করি, আমার এত জমি আছে, বলতে আসেনি। তাহলে ওই যে অচেনা ব্যক্তিগুলো কি করে বুঝলো ও চাষি? না, ওই যে হাতে কোদাল, আরো কিছু চাষের উপযোগী জিনিস আছে, ওই জ্ঞাপক গুলো দেখে ওই অচেনা ব্যক্তি বুঝে গেছে ওরা চাষি। কি বললাম, বোঝা গেল? ওই জ্ঞাপক গুলো দেখে ওই অচেনা ব্যক্তি বুঝে গেছে ওরা চাষি। তাহলে দেখো, যার দ্বারা কোনো অবস্থা বিশেষ জ্ঞাপিত হয়, যার দ্বারা মানে ওই যে হাতে কোদাল বা মই, লাঙ্গল এগুলো হয়তো কাছে ছিল, ওইগুলোর দ্বারা অবস্থা বিশেষ জ্ঞাপিত হচ্ছে। কি অবস্থা বিশেষ? যে ওরা চাষি, ওরা
চাষি, কৃষক, এই অবস্থা বিশেষ জ্ঞাপিত হচ্ছে, তাই ওই জ্ঞাপকে তৃতীয়া বিভক্তি হবে। জ্ঞাপকে তৃতীয়া হবে। জ্ঞাপককে ওই যে কোদাল ইত্যাদি গুলো হচ্ছে জ্ঞাপক। কোন লোক পেরিয়ে যাচ্ছে, তার মুখে অনেক দাড়ি আছে, জটা আছে মাথায়, মাথায় জটা আছে, মুখে দাড়ি আছে, তাহলে সবাই ওকে কি বলবে? তাপস, তপস্বী। কি করে বুঝলাম? ওই যে মুখে দাড়ি, মাথায় জটা, এগুলো দেখে। তাহলে ওইগুলো হচ্ছে জ্ঞাপক। তাহলে উদাহরণ কি হবে? উদাহরণ, পুস্তকের দ্বারা নিশ্চিত পুস্তকের দ্বারা ছাত্রত্ব সিদ্ধ হয়, জটার দ্বারা তাপসত্ব সিদ্ধ হয়। তাহলে বাক্যগুলো কি হবে? সংস্কৃত করলে কি হবে? পুস্তকেন ছাত্রঃ, বা এটা কি হবে? হ্যালো, আমার কথা শোনা যাচ্ছে? জটেন, জটায়ন হবে নাকি? জটেন হয়, তাই জটা শব্দ, জটায়ন, জটা শব্দ, জটা শব্দ লতা শব্দের মতো। লতা শব্দের মতো জটা জটায়া, শব্দ কি হবে? জটায়া, জটা কি একটা থাকে না অনেক থাকে? জটাভি, 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 একদম। জটাভি তাপসঃ। দেখো বুঝে গেছে? জটাভি তাপসঃ। ফলের দ্বারা বৃক্ষ, ফলেন বৃক্ষ, ঠিক আছে? ফলেন বৃক্ষ। তাহলে এই যে এই সমস্ত স্থলগুলিতে, এই সমস্ত স্থলগুলিতে, এই সমস্ত স্থলগুলিতে কি হলো না, এইগুলো সব এই ইত্থম্ভূত লক্ষণে, এই সূত্রের দ্বারা এখানে তৃতীয় হচ্ছে। যেটা তাপস এইগুলো। দেখো বোঝা গেল কি? বোঝা গেছে বিষয়টা? যারা এরকম রেসপন্স করে না, বোঝা গেছে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। এটা বুঝে গেছে। নেক্সট, হেতু।
কোন দ্রব্য বা বস্তু উৎপত্তির প্রতি যেটা হেতু হয় তাতে কি হয়, তাতে তৃতীয় মানে যেটা হেতুভূত যে পদার্থ, হেতুভূত যে দ্রব্য তাতে তৃতীয়া হবে। হেতুভূত যে পদার্থ বা হেতুভূত যে দ্রব্য তাতে তৃতীয়া হবে। ঠিক আছে, কি বলা হচ্ছে না, উদাহরণ হচ্ছে ধরো বলা হলো যে সুতোর দ্বারা বস্ত্রের নির্মাণ হয়, সুতোর দ্বারা বস্ত্রের নির্মাণ হয়। তাহলে বস্ত্র উৎপন্ন হয়, বস্ত্র মানে জামা বা যে কোনো শাড়ি ইত্যাদি সবকিছুকে বস্ত্র বলা হয়। তাহলে বস্ত্রের নির্মাণ হয়, তার প্রতি হেতু কোনটা? তার প্রতি সুতো। সুতো, কারণ সুতো ছাড়া বস্ত্র হবে না, তাই বস্ত্রের প্রতি হেতু হচ্ছে সুতো, বস্ত্রের প্রতি হেতু হলো সুতো। তাহলে এরকম কি হবে, সুতো হচ্ছে তন্তু। ঠিক আছে, এবার তোমরা বিভক্তিটা বসাও কি হবে। আর ওখানে বস্ত্রের নির্মাণ হয়, বস্ত্রস্য নির্মাণম ভবতি করলাম, তাহলে এখানে কি হবে, তন্তু, এর বিভক্তি কি হবে? তন্তু নে, তৃতীয় বিভক্তি তন্তু না। তন্তু নেনো। অর্চনা, হ্যাঁ স্যার, ভুল বলছি? শব্দরূপে খুব কাঁচা, শব্দরূপে হ্যাঁ, একদম তন্তু শব্দ সাধু শব্দের মতো। এবারে বলো, তন্তু শব্দ। তন্তু, হ্যাঁ বলো। তন্তুভ্য। তন্তুভ্য কোন বিভক্তি গো? তন্তুভ্য বিভক্তি কি? ওটা চতুর্থ হয়ে যাচ্ছে তো। তাহলে কি হবে? তন্তুই থাকবে, মানে বিসর্গ সাধু। হ্যাঁ, সাধু শব্দ বলো। সাধু না, তাহলে তন্তু না। হ্যাঁ, তন্তু না। একটা তন্তু দিয়ে কি বস্ত্র হয়ে যায়? মানে একটা সুতো দিয়ে কি একটা বস্ত্র হয়ে যায়, না অনেকগুলো সুতো লাগে? অনেক কটা। তন্তু ভি তাহলে কি হবে। হবে, তাহলে বহুবচনে কি হবে? তন্তু ভি। হ্যাঁ, এতক্ষণে বাপ রে ভি। বাপ, এত লড়াই করে এখানে ঠিক এসে পৌঁছালাম। পরীক্ষার হলে এরকম লড়াই করতে হবে তো। তাহলে তন্তু ভি বস্ত্রস্য নির্মাণম ভবতি, বোঝা গেল? তন্তু ভি বস্ত্রস্য নির্মাণম ভবতি। হুম। তাহলে এই যে তন্তু ভি, এটা এটা কোন এটা তৃতীয়া হলো, কোন অর্থে তৃতীয়া হলো? হেতু। হেতু তৃতীয়া, বোঝা গেল? তন্তু ভি যে তৃতীয়া হলো, কোন অর্থে না হেতু তৃতীয়া। ধরো বলা হলো, আবার বলছি, দণ্ডের দ্বারা ঘটের নির্মাণ হয়, কি হবে? দণ্ডেন। হ্যাঁ, পুরোটাই বলো। দণ্ডেন। ঘটের, তাহলে ঘটস্য নির্মাণং ভবতি। হুম, ঠিক আছে। বলো কি হবে? পুণ্যেন হরি দৃষ্টং ভবতি।
পুণ্যেন হরিহি, তারপরে দৃষ্টং ভবতি। কোথাও ভুল আছে বাক্যটাতে দেখো তো। পুণ্যেন হরিহি দৃষ্টম ভবতি, বাক্যটা কোথাও ভুল আছে? হরি শব্দটা কি মুনি শব্দের মতো? হ্যাঁ, হরি শব্দ কি বলেছিলে না? বললাম মুনি শব্দের মতো। হ্যাঁ, মুনি শব্দের মতো। তাহলে এটা হরে হবে, হর হয়কার বিসর্গ, কারণ ষষ্ঠী হচ্ছে না না, যেহেতু। এখানে ষষ্ঠীর প্রসঙ্গ নেই, এখানে ছিল ঘটের নির্মাণ, তাই ঘটস্থ ছিল। আচ্ছা আচ্ছা আচ্ছা। এখানে হরি, তোমাকে বাক্য দেখে বুঝতে হবে কি আছে এখানে। কেন হরির দর্শন এরকম নেই, কিন্তু হরি দৃষ্ট হয়, জাস্ট এটুকু। হ্যাঁ, আর কেউ বলতে পারো কোথায় ভুল আছে? দৃষ্ট হবে ওকার। দৃষ্ট হবে, একদম। দেখে বলনি তো? না না। এই যে দৃষ্ট, এখানে কি প্রত্যয় আছে বলতে পারবে কেউ? দৃষ্ট এখানে কি প্রত্যয় আছে? সুজাতা কোথায়? সুজাতা, স্মৃতি, বাকিরা কোথায়? সুকন্যা, অন্তরা কোথায়? দৃশ যুক্ত ত। দৃষ্ট এখানে কি প্রত্যয়? সুজাতা মনে হয়, সুজাতা ক্লাসে আছে? দৃশ যুক্ত ত। হ্যাঁ, হ্যালো, কি আছে এখানে বলো? সুজাতা, শোনা যাচ্ছে কি বলছি? ও কি ক্লাসে নেই? আর গ্রিস যুক্ত ত হবে, আমি অন্য ফোন থেকে জয়েন করেছি। ও, দৃশ যুক্ত ত, ত প্রত্যয় একদম। এটা মাথায় রাখবে। কোনো সাউন্ড নেই কেন আজকে? স্যার, আমি প্যাকিং করতে করতে শুনছি, তাই কিছু বলছি না। কোথায় যাবি? হুম, দেখো বোঝা গেল। ত প্রত্যয়ান্ত পদের লিঙ্গ এবং বচন, এবং তবত প্রত্যয়ান্ত পদের লিঙ্গ এবং বচন সর্বদাই বিশেষ্যের লিঙ্গ ও বচনকে অনুসরণ করে। তাহলে এই যে বাক্যে পুণ্যেন হরিদৃষ্ট ভবতি, এখানে বিশেষ্য কোনটা? পুণ্যেন হরিদৃষ্ট ভবতি, হরি। বিশেষ্য কোনটা? হরি হলো দৃষ্ট, হরি হলো বিশেষ্য। আর ত প্রত্যয়ান্ত পদ কোনটা? দৃষ্ট, ত প্রত্যয়ান্ত পদ। তাই হরি হচ্ছে পুংলিঙ্গ এবং একবচন, তাই দৃষ্ট পদেও পুংলিঙ্গ এবং একবচনই হবে। কি বললাম বোঝা গেছে? যেমন উদাহরণ দিতে দেখো, যে রামেণ ফলম খাদিতম, রামেণ ফলে খাদিতে, রামেণ ফলানি খাদিতানি। দেখো, যেমন বিশেষ্য মানে ফলটা বিশেষ্য, তেমন ক্রিয়া। ফলম ফলে দ্বিবচন, খাদিতে দ্বিবচন, ফলানি বহুবচন, খাদিতানি বহুবচন। খাদিত এখানে ত প্রত্যয়ান্ত, খা ধাতুর সঙ্গে ত করলে খাদিত হয়। ক্লিয়ার? বোঝা গেছে?
হ্যালো, বোঝা গেছে হ্যাঁ কি না? হ্যাঁ স্যার। ঠিক আছে, আজকে এটুকুই থাক। পরের দিন তোমরা যা পড়ানো হলো